ওয়ালাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি আলোচনা করব ক্লাস 7 এর যে আমাদের 2 নম্বর যোদ্ধাটা ছিল অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ। এই অধ্যায়টা শুরু করব এখানে। তো আমি এখানে এই অধ্যায়টা একদম সিকোয়েন্সিয়ালি স্টেপ বাই স্টেপ সবগুলো করে দেবো। তো আপনারা এখানে আমার চ্যানেল লিস্ট মানে প্লে লিস্ট থেকে এখানে দেখে নিতে পারেন। তো প্রথমত আমরা এখানে সূচক নিয়ে এখানে কথা বলি, এখানে এক্সপোনেন্ট। ওকে, এক্সপোনেন্ট হচ্ছে ইংলিশ বাক্য আর কি। আমরা প্রথমে বলছি এখানে বর্গ চিনি। ওকে, চলো আমরা একটি বর্গ মানে বর্গাকার কাগজ নিই। বর্গাকার মানে কি, চতুর্পাশে এটা সমান হবে। ধরুন আমাদের কাছে একটা কাগজ থাকবে, যে কাগজটা চতুর্পাশে সমান থাকবে, এখানে এরকম একটা কাগজ নেবো আমরা এখানে। এরকম মানে চতুর্পাশে সমান থাকবে এখানে আমাদের। আহ এটা যত বড় হবে এটা তত বড় হবে, মানে চারটা বাহু সমান হবে এখানে। এটা হচ্ছে বর্গ, হচ্ছে চেনার ওয়ে আর কি। তো একটা বর্গ নেই, এই বর্গটা একটা আয়ত। আয়ত মানে হচ্ছে আমাদের বাহুগুলো সমান হবে না, বিপরীত বাহুগুলো সমান হবে, কিন্তু বর্গ মানে হচ্ছে কি সবগুলো বাহু পরস্পর সমান হবে এখানে। চিত্রের মতো করে কাগজটিকে পরপর দুইবার একক দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর কি ভাঁজ করবো এখানে। মানে ভাঁজটা আমি কেমন করে করবো দেখুন এখানে। আমি এটাকে এভাবে ভাঁজ করবো, এই মাঝ বরাবর এখানে এইবার একটা ভাঁজ করব। আমি এটা কালার পেন দিয়ে দেখাই তাহলে বেটার হবে। আচ্ছা, এই এই দৈর্ঘ্য বরাবর একবার ভাঁজ করবো, একবার কি প্রস্থ বরাবর ভাঁজ করবো আর কি এখানে। ওকে, তো ভাঁজ করলে কিন্তু আমাদের এরকম চারটে কিন্তু অংশ ভাগ হবে, মানে ভাঁজ করবো আর কি। ওকে, তো ভাঁজ মানে এটাকে এপাশে উল্টাই দেবেন, এটাকে এপাশে উল্টাই দেবেন, আবার এটাকে এপাশে উল্টাই দেবেন। ওকে, তো ভাঁজ করলে আমাদের কি হবে এখানে, আমাদের কি হবে, এরকম একটা সিস্টেম হবে এখানে, চারটা মানে আর হবে। তো এটা আমাদের চারটে এখানে এরকম পয়েন্ট হবে, এখানে চারটা পয়েন্ট হবে, এরকম একটা পয়েন্ট, এরকম পয়েন্ট, এরকম পয়েন্ট, এরকম পয়েন্ট, এরকম চারটা পয়েন্ট এখানে হবে আর কি। আশা করি বুঝতে পারছেন এখানে। সো এখন বলছে এখানে, এবার কাগজটিকে খোলার পর কয়টি ঘর হলো, তা প্রতি ঘরে একটা করে মার্বেল রাখার কথা বলছে। তো আমরা এখানে কি করলাম, এখানে এই ঘরে একটা মার্বেল রাখলাম, 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 এটা আমাদের বলছে এখানে। আচ্ছা ঠিক আছে, এখন বলছে যে এভাবে আরেকটি বর্গাকার কাগজ নিতে বলছে এখানে। বর্গাকার কাগজ নেওয়ার পর বলছে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কি হচ্ছে, তিনটা অংশে ভাঁজ করতে বলছে। কি করতে বলছে, তিনটা অংশে ভাঁজ করতে বলছে। তো আমি একটু বিষয়টা একটু দেখাই এখানে, যদিও আমি এখানে ভার্চুয়াল ভাবে দেখাচ্ছি বিষয়টা। আমরা এখানে মনে করুন আবার একটা বর্গাকার কাগজ নিচ্ছি এখানে, বর্গাকার, এটা বড় করে নিই একটু। তো আমি আমি একটা বর্গাকার কাগজ নিলাম এখানে। এটা আমি করবো কি, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কি করবো, তিনটা অংশে ভাঁজ করবো এখানে। তো দৈর্ঘ্য বরাবর যদি আমি তিনটা অংশে ভাঁজ করি এখানে, মোটামুটি এরকম একটা হবে এখানে, এরকম। আচ্ছা আর একটু বড় দিতে হবে এখানে, ভাঁজ। এই যে আমি তিনটা ভাঁজ করলাম এখানে, মানে একটার পর একটা পল্টাবো, এভাবে পল্টাই দেবো, তারপরে এ পাশে আবার পল্টাই দেবো। আবার প্রস্থ বরাবর আমি এখানে করবো, তিনটা ভাঁজ করবো এখানে, ভাঁজ করলাম এখানে। মানে ব্যাপারটা এরকম কিন্তু, যে হচ্ছে মনে করুন আমাদের এই বরাবর একটা ভাঁজ করব, আবার একটা ভাঁজ করব, আবার একটা ভাঁজ করে দেবো। ওকে, ভাঁজ করার পর কিন্তু আমি মোটামুটি এরকম একটা মানে জাস্ট একটা এরকম একটা রেখা পাবো, জাস্ট এরকম একটা মানে পাবো। আর করবো কি, আমি এটাকেও তিনটা অংশে ভাগ করবো। প্রথমে এটাকে এ পাশে ভাঁজ করে দেবো, তারপরে এখানে আবার এটাকে আবার পল্টাই দেবো এখানে। ওকে, তো পল্টাই দিলে মোটামুটি আমাদের এরকম একটা মানে চার কোণা, মানে এরকম একটা মানে কিছু পাবো। তো এটা যখন আমি খুলবো তখন দেখবো যে এরকম 9টা ঘর পাবো এখানে। এরকম কয়টা ঘর পাবো, 9টা ঘর পাবো এখানে। তো এই বলছে এখানে ভাঁজ করি, তোমাদের সুবিধার জন্য ভাঁজগুলো বরাবর কাগজের স্কেল দিয়ে দাগ দিয়ে ঘরগুলো টেনে নিতে পারো। তো আমি এখানে যখন স্কেল দিয়ে টানবো তখন এরকম হবে এখানে। আচ্ছা, এবার প্রতি ঘরে ছোট ছোট করে একটি মার্বেল বসালে কয়টা মার্বেল বসানো লাগবে। তো আমরা যেখানে যদি মার্বেল বসাই, এখানে ধরুন আমাদের এখানে একটা মার্বেল বসালাম, তারপরে এখানে একটা মার্বেল, 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 মানে প্রত্যেকটাতে আমি একটা করে মার্বেল বসাইছি এখানে। তাহলে এখানে কয়টা মার্বেল লাগবে, 9টা। একটা, দুইটা, তিনটা, চারটা, মানে এই পাশে লাগতেছে তিনটা করে, এই পাশে লাগতেছে তিনটা করে, তার মোট কয়টা, 3 3 9, মানে 3 ইন্টু, এখানে কত হচ্ছে বলুন তো, এখানে 3 ইন্টু 3। তার মানে মোট কটা লাগতেছে, 9টা মার্বেল লাগতেছে, 9টি। ওকে, মোট কটা মার্বেল লাগতেছে, 9টা। আমি এখানে বাংলা ইংলিশ লিখতেছি, সো আমি বাংলায় লিখবো এখানে, 9টি মার্বেল লাগতেছে এখানে। ওকে, আচ্ছা। এখন বলছে এখানে এভাবে দৈর্ঘ্য বরাবর 4টি করে, 5টি করে, 6টি করে এরকম ভাঁজ করতে বলছে এখানে। আচ্ছা, আমরা যদি 4টে করে যে ভাঁজ করি তাহলে আমাদের ব্যাপারটা কেমন হবে এখানে। ধরুন আমরা এখানে 4টে করে ভাঁজ করতেছি এখানে, এটা 3টা দেখলাম আমরা এখানে। আচ্ছা না, এটা আমাদের থাকে এখানে, আমি এখানে 4টার জন্য আলাদা একটা চিত্র নিচ্ছি এখানে। আচ্ছা, এটা আমাদের থাকে একটা এখানে, আমি চিত্র আরেকটা নিচ্ছি এখানে মনে করুন। যখন আমি 4টে নেবো তখন আমাদের কেমন হচ্ছে ব্যাপারটা বলুন তো, এখানে 4টে জন নেবো। আচ্ছা, যখন এরকম একটা বর্গ নিলাম আমি এখানে, সো এখানে হচ্ছে এরকম হবে যে 4টে ভাঁজ করব। একটা, এরকম একটা পাবো এখানে, 4টে ঘর পাবো এখানে। আবার এখানে এই বরাবর আমি করব,
ওকে, এরকম মানে ব্যাপারটা পাবো আর কি এখানে মোটমাট। তার মানে এটাকে প্রথমে এভাবে ভাঁজ করছিলাম, তারপরে এভাবে ভাঁজ করছিলাম, তারপরে কি বলুন তো এখানে, তারপরে এভাবে ভাঁজ করছিলাম, এভাবে মানে এভাবে আমি 4টা ভাঁজ করছিলাম এখানে, একবার, দুইবার, তিনবার, চারবার। তারপরে এখানে করবো একবার, 4বার ভাঁজ করবো, একবার, দুইবার, তিনবার, আর একটা ভাঁজ করবো এখানে, এটা হচ্ছে 4বার ভাঁজ করবো এখানে। তো 4বার ভাঁজ করলে কিন্তু আমাদের কি হচ্ছে এখানে, আমাদের 16টা কিন্তু ঘর হচ্ছে, কারণ এই বরাবর 4টে ঘর আছে এখানে, আর এই বরাবর কটা, 4টা আছে। তার মানে দেখুন 4 4 16, মানে 4 এবং 4 এর গুণফল কত হবে এখানে, 16 হবে এখানে। 1 মানে 100 আর কি হবে। ওকে, এটা আর কি বিষয় দিই। তো এখানে আমি মার্বেল রাখতে পারবো 16টা মার্বেল। তো আমাদের এই কাজটা এখানে বলছে, দুইটার জন্য আমরা কয়টা মার্বেল রাখতে পারবো এখানে, 4টা। 2 দুগুণে 4 মানে 2 এর উপর স্কোয়ার। তাহলে 3টার জন্য কয়টা রাখতে পারবো এখানে, 9টা রাখতে পারবো। তো 4টার জন্য কয়টা রাখবো, 16 রাখতে পারবো, 16টা রাখতে পারবো এখানে মার্বেল। ওকে, 16টা রাখতে পারবো এখানে। এখন 5টার জন্য কয়টা রাখতে পারবো, 25টা, মানে জাস্ট বর্গ করে এখানে হবে, বর্গ করে। 6টার জন্য হচ্ছে কি 36, 7টার জন্য কত হবে এখানে জানো, 49, তাই না? তার মানে 49। তো এই বিষয়গুলো আমাদের এখানে জাস্ট এই ছকটা আমরা পূরণ করলাম এখানে। মানে এখানে তারপরে যে আমাদের মেইন টপিকসটা এখানে আছে, সেটা আমাদের কি বলছে এখানে দেখুন, একটু রেড দিয়ে দেই। এখানে কি দেখতে পেলে, আমাদের কোশ্চেন করছে এখানে, এখানে আমরা কি দেখতে পেলাম, দৈর্ঘ্য প্রস্থ বরাবর যতগুলো সমান অংশে ভাঁজ করা হয়েছে ছোট ছোট ঘর, ঠিক ততগুলো হচ্ছে এখানে আমাদের, তাই না? তার মানে আমাদের দুইটা দুইটা করে গেলে 2 দুগুণে 4টা হবে এখানে। আর কোনো ভাঁজ না দিলে কয়টি মার্বেল লাগবে এখানে, তো চিন্তা করো এখানে, এখন আমাদের কোনো ভাঁজ না যায় আমাদের এখানে, তাহলে আমাদের একটা মার্বেল লাগবে এখানে। আচ্ছা, মানে তাহলে কোনো ভাঁজ না দিলে কয়টি মার্বেল লাগবে, মানে কেন, মানে লাগবে না এটা, মানে আমাদের এখানে ভাঁজ না দিলে তো আমার কোনো ঘর হবে না, তো ঘরের মধ্যে আমরা এখানে কোনো মার্বেল দেবো না এখানে। আচ্ছা, একক কাজ এখানে কি বলছে, একটি কাগজ, মানে এখন কাগজটিকে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 8টা ভাঁজ করে দাগ টেনে মানে কতটা ঘর হবে সেটা দেখাতে বলছে। মানে 8টা আমাদের ঘর টানতে বলছে না, বা ভাঁজ করতে বলছে এখানে। এখানে বর্গাকার কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান ভাঁজ করে যতগুলো ঘর পাওয়া যাচ্ছে, বা যতগুলো মার্বেল প্রয়োজন হচ্ছে, সেই মার্বেলগুলো বর্গাকার আকৃতির মানে বলা যায়। মানে আমাদের এখানে জাস্ট আমরা এই কাজটা করি, এখানে 8টা করে দেখাই। ধরুন আমাদের এখানে, আমরা যেখানে 8টা এখানে করি, ধরুন আমাদের একটা বর্গক্ষেত্র নিলাম এখানে, এই যে আমি করবো এখানে 8টা ভাগ করবো এখানে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, আরেকটা আমাদের লাগবে, তাই না? আরেকটা লাগবে, ধরুন আমি এখানে 7টা দিলাম এখানে, ধরুন 8টা হয়ে গেছে না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা, 8টা, এটা সমান কিন্তু হবে। আমি যদিও অসমান হয়ে গেছে এখানে, তারপরে এটা বুঝে নেবেন এই জিনিসটা। আমি এখানে 8 করতে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা, মানে এভাবে আমাদের ঘর কতগুলো পাবো, আমাদের এই বরাবর কয়টা ঘর যেন আছে এখানে, এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা, 8টা, এবং এই বরাবর আমাদের 8টা ঘর আছে। তার মানে 8 এবং 8-এর গুণফল কত হবে, 16টা হবে এখানে, মানে 64 হবে এখানে, সরি, মানে 8, আমি ইংলিশে লিখতেছি 8 × 8, মানে কত হবে এখানে, 64 হবে এখানে। তাহলে মোট ঘর হবে মানে এতটা ঘর এখানে হবে আর কি, এটা আমাদের কোশ্চেনটা বলছিল। আচ্ছা, যেমন এখানে আমাদের এইটা পড়ার পর বলবো এখানে, যেটা আমার বড় ক্ষেত্র আর কি, এগুলো আমাদের বড় ক্ষেত্র। যেমন সমান 3 অংশে ভাঁজ করার পর প্রতিটি সারিতে তিনটি তিনটি করে মার্বেল রাখা সম্ভব এখানে। তাহলে মোট মার্বেল রাখবো এখানে 3 × 3, 3-এর পর স্কোয়ার হবে, তারপর 9 হবে এখানে। এই আর কি আমাদের এখানে, এখানে 3টা, এখানে মানে এই সারিতে 3টা থাকবে এখানে, এই সারিতে 3টা, তারপরে এই সারিতে 3টা, মানে রোতে 3টা, সারিতে 3টা আর কি। তার মানে আমরা এই ক্ষেত্রে 3-এর বর্গ 9 বলি, বা 3-এর বর্গ সংখ্যা আমাদের মানে 3 একটি বর্গ সংখ্যা বা পূর্ণ বর্গ সংখ্যা আর কি। 3 মানে একটা কি আমাদের পূর্ণ বর্গ সংখ্যা আর কি। ওকে, তো আমাদের এখানে এরকম পূর্ণ বর্গ সংখ্যা আমাদের দিয়েছে এখানে, মানে যেগুলোর উপর স্কোয়ার করলে হবে। যেমন আমাদের এখানে যদি ধরি, এক একটা পূর্ণ বর্গ সংখ্যা, কারণ 1-এর উপর স্কোয়ার করলে 1 হবে, তো 2-এর উপর স্কোয়ার করলে তো 4 হবে এখানে। তো 2 একটা আমাদের পূর্ণ বর্গ সংখ্যা। তার মানে এখানে 2-এর উপর 4 হবে এখানে, তারপরে 3-এর উপর 9 হবে এখানে, তারপরে 4-এর উপর 16 হবে, 5-এর উপর 25 হবে। এগুলো সবগুলো আমাদের পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু, তাই না? এই আমাদের বলছে এখানে। এভাবে এত এত সংখ্যাগুলোর দিকে তাকালে দেখো, এগুলোর অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে ব্যবহার করা যায়। মানে অন্য সংখ্যা বলতে আমাদের 2 কি লেখা থাকে, মানে 4 লেখা থাকে, 2-এর উপর বর্গ করা যায়। 9-এর জন্য কি 3-এর উপর বর্গ করা যায়। 25 মানে কি 5-এর উপর বর্গ করা যাবে এখানে। আবার 7-এর উপর করলে কি 49 হবে এখানে, 7 7 49। তার মানে আমাদের 1 4 9 25 49 সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। এখানে কিন্তু আরো হবে, যেমন হচ্ছে আমাদের 16 কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা, 16।
4 এর উপরে স্কোয়ার করলে 16 হবে এখানে। তারপরে 36 পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে, কারণ 6 এর উপরে স্কোয়ার করলে 36 হবে এখানে। ওকে, মানে 64 হবে পূর্ণবর্গ সংখ্যা, 8 এর উপরে স্কোয়ার করলে 64 হবে এখানে। অন্যদিকে আমাদের 2, 5, 7, 12 এগুলোর উপর কিন্তু আমাদের এগুলো কখনো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। কারণ কি? কারণ এগুলো হচ্ছে আমাদের এখানে পূর্ণবর্গ, মানে স্কোয়ার করা, মানে কোনো একটা মানের বর্গ না এখানে। আচ্ছা, এখন আমাদের বলছে যে হচ্ছে আমাদের এখানে বলছে একটি বর্গাকার কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান অংশে ভাঁজ করে মার্বেল বসানোর খেলার মাধ্যমে আমরা পূর্ণবর্গ সংখ্যা যাচাই করা আমাদের হলো। এখন আমাদের এখানে জাস্ট এখান থেকে আমরা যাচাই করবো কোনটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কোনটা হবে না। তা 2 কি পূর্ণবর্গ? না, আমাদের 2 পূর্ণবর্গ সংখ্যা না। 5 কি পূর্ণবর্গ সংখ্যা? না, আমাদের 5ও না। আবার 7 কি? 7ও না। 42 কি পূর্ণবর্গ সংখ্যা? না। কিন্তু 36 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমাদের 6 এবং 6 মানে 6 এর উপর স্কোয়ার করলে কত হবে? 36 হবে, 6 এর উপর স্কোয়ার। তাহলে আমাদের 36 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আমি এটা একটু অন্য কালার দিয়ে দিই এখানে। 36 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এখানে। ওকে, তারপর এখানে আর কি আছে এখানে? 45 কি পূর্ণবর্গ সংখ্যা? না, 45 আমাদের পূর্ণবর্গ সংখ্যা না এখানে, 45ও না। 81 কি? হ্যাঁ, 9 9 81 কিন্তু, তখন 81 হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এখানে এটা একটা টিক দিলাম এখানে। এরপরে দেখুন তো আমাদের আর কোনো পূর্ণবর্গ আছে কিনা। 56, না, 56 পূর্ণবর্গ সংখ্যা না, 12 পূর্ণবর্গ সংখ্যা না। তার মানে আমাদের এখানে পূর্ণবর্গ 36 এবং 81 আর কি। তো এই দুটো আমাদের এখানে টিক চিহ্ন করে রাখলাম। আচ্ছা, এখন এরপরে যে কাজটা আমাদের বলছে, দলগত কাজের কথা বলছে। তো কাজটা কেমন এখানে? আমরা বর্গ সংখ্যাগুলো চিনলাম এখানে। এবার তোমাদের ক্লাসের রোলের শেষ অঙ্ক অনুযায়ী দাঁড়িয়ে 10টি সারি করো। মানে আমাদের এখানে কারো রোল 12 হবে, মানে তারপরে কারো 13 হবে, মানে শেষ অঙ্কটা যেটা থাকবে সেই সাপেক্ষে আমাদের দাঁড়াতে বলছে এখানে। এখন তোমরা নিজেদের মধ্যে সারির পরিবর্তন করে পূর্ণবর্গ সংখ্যার সমান করে একটা সারি বানাতে বলছে এখানে। এখন দেখুন, শূন্য তো আমাদের এখানে একের পরে যেটা আর কি 10 যদি হয় তাহলে শূন্য থাকবে এখানে। 1 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা? না। আবার দেখুন, 1 আমাদের পূর্ণবর্গ সংখ্যা না। কিন্তু আমরা করতে পারবো কি? সারিকে এক্সচেঞ্জ করতে পারবো এখানে। আমরা কিভাবে করবো দেখাচ্ছি। এখানে আমাদের কি 9টা মানুষ আছে না এখানে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমাদের 3 এর উপর স্কোয়ার করে আমি করি তাহলে কি 9 পাবো এখানে। এখন দেখুন, 8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু আমি যদি এই 1 নম্বর যে সারিটা আছে এটা যে আমি এখানে নিয়ে আসি, এখানে একটা যে মানুষ দিই, এখানে এখানে একটা মন করে মানুষ দিলাম, মানে এই 1টাকে আমি মনে করি এখানে নিয়ে আসলাম, তাহলে আমাদের এখানে কয়টা মানুষ হচ্ছে? 9টা হচ্ছে না? তো এটা আমাদের তখন পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তারপর আমাদের 2 কি পূর্ণবর্গ সংখ্যা? না, 2 কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা না। তো আমি 2টাকে যে আমি করি কি এখানে, এই যে 7-এর এখানে যে বসাই দিই, তাহলে 7 আছে এখানে, 7টা আছে, আরো যে দুটো আমি নিয়ে আসি এখানে, একটা, একেও যে আমি এখানে নিয়ে আসি, এখানে কয়টা হচ্ছে? 9টা হচ্ছে না? তখন এই আমাদের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। আবার 3 কি পূর্ণবর্গ সংখ্যা? না, 3 কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা না। তো আমি করবো 3টাকে যে আমি এখানে নিয়ে আসি, কারণ 6 তো পূর্ণবর্গ সংখ্যা না, তো আমি এখানে 3 বসে দিলাম এখানে। একটা, দুটা, 3টা। তো এখানে কিন্তু 9টা মানুষ হচ্ছে, তখন এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এখানে। এখন 4 কি আমাদের পূর্ণবর্গ, মানে 4 মানে 3টাকে আমি শিফট করলাম এখানে আর কি। তো 4 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমাদের 2 এর উপর স্কোয়ার করলে 4 হবে এখানে। 2 এর উপর স্কোয়ার মানে 4, তার মানে এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা। 5 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা? না, 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। আর আমি 5কে আমি কোনোভাবে চেঞ্জও করতে পারবো না, এক্সচেঞ্জও করতে পারবো না। তো চাইলে একটা কাজ করা কি যায় এখানে, আমাদের কোনো একটা মানের সাথে কি 5 নিয়ে কি আমাদের কি মানে করতে পারবো, পূর্ণবর্গ সংখ্যা করতে পারবো? কারণ আমাদের সবগুলোতে অলরেডি এক্সচেঞ্জ করতেছি এখানে, করছি এখানে অলরেডি। তার মানে আর এখানে আমাদের অপশন নেই, তার মানে এটা আপাতত বাদ। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা বলছে এখানে দেখুন যে, এখন মনে করো দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কতগুলো সমান অংশে ভাঁজ করা হয়েছে সেটা জানা নেই। আমার জানা নেই, জানি না আমরা যে কতগুলো ভাঁজ করা আছে। তাহলে তো ভাঁজ, মানে ভাঁজ করে মার্বেল বসিয়ে খেলাটা আমার শেষ করতে পারবো না। মানে ভাঁজ সংখ্যা যদি না যদি জানা থাকে, আমি কতগুলো মার্বেল বসাবো এটা কি আমরা জানবো এখানে? না। চলো আমরা শুধু বর্গাকার মানে বর্গাকার কাগজের ছবি এঁকে কাগজের ক্ষেত্রফল ধারণা মানে ধারণার ব্যবহার করি আর কি। নিচের বর্গক্ষেত্রগুলো লক্ষ্য করি এবং সর্বশেষ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে তা আমরা বলতে পারি কি, মানে বলতে পারি কি, আমাদের কোশ্চেন করছে এখানে, যেখানে এক্স একটি অজানা রাশি যার বর্গক্ষেত্র এক বাহুর দৈর্ঘ্য প্রকাশ করে এখানে। মানে এখানে আমাদের কিছু বর্গক্ষেত্র আছে এখানে, মনে করুন এখানে আমাদের যেহেতু আমাদের একটা বাহু, তার মানে একের উপরে স্কোয়ার, এটা কি দুইটা বাহু না এখানে, এখানে দুইটা পৃথক বাহু, এখানে যে এটা একটা বাহু, এটা একটা বাহু, তার মানে 2 এর উপরে স্কোয়ার হবে এখানে। তো এখানে কয়টা বাহু আছে? 3টা, একটা, দুইটা, 3টা, মানে এই পাশেও তো 3টা আছে এখানে, এই পাশে 3টা আছে, তার মানে 3 এর উপরে স্কোয়ার হবে এখানে। আবার এই পাশে কয়টা? 4টা আছে, একটা, দুটা, 3টা, 4টা, তার মানে এটাও কি 4 এর উপর স্কোয়ার হবে না? আচ্ছা,
এখন আমাদের এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, যার মনে করুন হচ্ছে আমাদের এখানে এক্স এর মানটা দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া আছে এখানে এক্স, সেটা আর কি। এটা হচ্ছে আমাদের অজানা, সেটা আমাকে বের করতে হবে এখানে। মানে এক্স এর মানটা আমরা কিভাবে বের করবো সেটা আমাদের মানে জানতে হবে এখানে। আচ্ছা, আমরা কি এই বিষয়টা কি জানি কিনা সেটা একটু আমরা দেখি, যে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমি এখানে বর্গক্ষেত্র নিয়ে কাজ করতেছি, কিন্তু বর্গক্ষেত্র। ওকে, তো বর্গক্ষেত্রে আমাদের কি হয়, সবগুলো বাহু কি হয়, সমান হবে এখানে। তো এটা যদি আমাদের এক্স হয়, এটা আমাদের এক্স হবে, এটা আমাদের কি এক্স হবে, এটা আমাদের এক্স হবে। তো যেহেতু সবগুলো বাহু সমান, আমরা এখানে বড় ক্ষেত্রে মানে ক্ষেত্রফল জন্য কি জানি, এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে ক্ষেত্রফল ইকুয়াল টু এরিয়া। এরিয়ার হচ্ছে ইংলিশ, আর হচ্ছে বাংলা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এরিয়া, এরিয়া মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, তো দৈর্ঘ্য এখানে কত? দৈর্ঘ্য এখানে এক্স না, দৈর্ঘ্য এক্স ইন্টু প্রস্থ কি এক্স না। তো দুইটা এক্স আমাদের বেস বেস কমন গেলে এখানে কি হবে জানো, এক্স করা হবে এখানে। তার মানে আমরা কিন্তু এখানে পাচ্ছি যেটা, সেটা মানে ক্ষেত্রফল পাচ্ছি এখানে, মানে বাহু স্কোয়ার এখানে, তাই না? কি পাচ্ছি এখানে, বাহু স্কোয়ার। মানে আমাদের এখানে যে বাহুটা থাকবে তার উপর স্কোয়ার করলে আমাদের কি ক্ষেত্রফল পাবো এখানে। তো আমরা এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর বর্গও কিন্তু একটি আয়ত, মানে এটাও কিন্তু আয়ত। আয়ত মানে যেটা চারটা বাহু থাকবে এখানে, আহ যার দৈর্ঘ্য এবং প্রস্থ পরস্পর কি এখানে সমান। আচ্ছা, বর্গ কেন আয়ত বলুন তো? আমরা আয়ত মানে কি বুঝি, পরস্পর বিপরীত বাহুগুলো সমান। তার মানে এই বিপরীত বাহু মানে কি, এই বাহু সমান এই বাহু হবে, এবং এই বাহু সমান কি এই বাহু না। তো এই কন্ডিশন তো আমাদের মানতেছে, তার মানে মানলেই তো এটা আয়তক্ষেত্র হবে, মানে আয়ত হবে এখানে। আর যেহেতু আমাদের বর্গের জন্য সবগুলোই সমান হতে হবে, তো দুটো কন্ডিশন এখানে আছে, বিপরীত বাহুগুলোও সমান, আবার কি চারটা বাহু সমান, তার মানে এটা আয়তক্ষেত্র হবে, বর্গও হবে এখানে। এখন বলছে তাহলে শেষের ছবিটা আমাদের দেখো, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো ক্ষেত্রফল আমি এখানে বের করলাম, এখান থেকে এটা এক্স যদি থাকে, এটা যদি এক্স থাকে, তো এক্স এক্স কি এক্স এক্স করে না, এক্স এক্স করা হবে এখানে। তো এখন আমরা যদি এখানে ধরি যে আমাদের এই মানটা এখানে 3 দেওয়া আছে, মনে করি এক্স এর মানটা 3 দেওয়া আছে, এখন ক্ষেত্রফল কত হবে এখানে, 3 এর উপর স্কোয়ার। আর 3 এর উপর স্কোয়ার মানে কি 9 হবে এখানে, 27 দিয়েছে, ভুল করছে এখানে, 9 হবে এখানে। ওকে, 9 হবে এখানে। তো যেমন এই 9 কে 3 এর বর্গ বলা হয় এখানে, 9 মানে হচ্ছে 3 এর বর্গ এখানে, ঠিক আছে। 9 মানে কি 3 কে বর্গ করলে আমি মানটা পাবো, 3 কে স্কোয়ার করলে আমাদের এই 9 পাবো এখানে। সো একইভাবে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ারকে বলা হয় কি এক্স এর স্কোয়ার বলা হয়, ঠিক আছে। তার মানে এক্স হচ্ছে কি আমাদের মানে এটা মানে আমাদের এরকম আর কি, যে এক্স স্কোয়ার, এক্স হচ্ছে আমাদের স্কোয়ার এর বর্গ আর কি, ঠিক আছে। এক্স এর বর্গ হচ্ছে স্কোয়ার আর কি, এটা আমাদের এখানে এভাবে বলা হয় আর কি। যেমন 9 এর বর্গ হচ্ছে 3, মানে 3 এর বর্গ 9, তার মানে আমাদের এখানে এক্স এর বর্গ এক্স স্কোয়ার আর কি বলা যাবে। সো এটা হচ্ছে আমাদের বিষয়াদি, আশা করি বোঝা গেছে। তো আমি নেক্সট টিউটোরিয়ালে এখানে করব ঘন নিয়ে কাজ করবো এখানে। ঘন মানে কিউব, জাস্ট ওই একই জিনিস, ঘন মানে হচ্ছে কি কিউব। ওকে, তো সেম বিষয় আমরা করব নেক্সট টাইমে, জাস্ট